সমাজের উন্নয়নের পক্ষে সংবাদ মাধ্যমের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা প্রতিনিয়ত হারাচ্ছি। আমার মনে হয় সুব্রতবাবু নিশ্চয়ই মনে করেন বা বলবেন নিশ্চয় করেন, পশ্চিম বাংলায় সংবাদপত্রের সবচেয়ে অন্ধকার যুগে আমরা এই মুহূর্তে রয়েছি। এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রায় 146 জন যারা টেলিভিশনে কাজ করতেন তারা কর্মহীন। আজকে সকালবেলায় একটি বাংলা চ্যানেল, নিউজ চ্যানেল বন্ধ হয়ে গেছে। তাবৎ তাদের ফটোগ্রাফার, অ্যাঙ্কার, কর্মী, ডেস্কের লোক প্রত্যেকে বেকার হয়ে গেছে। আজ সকাল 7:30 থেকে একের পর এক মিডিয়া হাউস বন্ধ হয়ে যাচ্ছে। কোনো বড় হাউস আসতে চাইছে না। একটা সময় চিটফান্ডের দৌলতে বিভিন্ন সংবাদপত্র, সংবাদ গোষ্ঠী, সাংবাদিকদের সুবিধা হয়েছে। তাই বলে আমি বলবো না যে আমরা সাংবাদিকরা দোষী, কারণ সংবাদপত্রে যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেয় সেক্ষেত্রে তো কিছু করার থাকে না। সংবাদ বন্ধুদের এতে দোষী আমরা সাব্যস্ত করতে পারবো না। কিন্তু মুশকিলটা হয়েছে যে যে সমস্ত মানুষ সংবাদপত্রের মালিক হওয়ার যোগ্য নন তারা জনগণের টাকা মেরে মালিক হয়ে গিয়েছিলেন, আর তাদের স্থাবক বৃন্দ হিসেবে কিছু সংবাদ কর্মী কাজ করেছিলেন। সেই যে আমরা আমাদের যে আমি ইনভার্টেড কমার মধ্যে বলছি সতীত্ব বিসর্জন দিয়েছি, তার আমরা ফিরে পাচ্ছি না। এখন পলিটিক্যাল লিডাররা ভাবছে, ব্যবসায়ীরা ভাবছে কিন্তু 2 মিনিটে কিনে নেওয়া যায়, 2 মিনিটে কিনে নেওয়া যায়। সুতরাং সমাজের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে যদি সংবাদপত্র, সংবাদ মাধ্যমকে এগিয়ে আসতে হয়, তাহলে সবার আগে আমাদের সংবাদ কর্মীদের শুদ্ধিকরণটা বোধহয় খুব দরকার। আমার তো অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি বৃদ্ধ মানুষরা এখানে আছে। আমি আর এই বিষয়ে বলবো না, শুধু একটাই কথা বলবো যে পশ্চিম বাংলার সংবাদ মাধ্যমে খোলাখুলি ভাবে বলি যে সাংবাদিকরা, আমরা কিছু সাংবাদিক অপুষ্টিতে ভুগছে, কিছু সাংবাদিক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিছু সাংবাদিক তার স্ত্রী বা বাড়ির লোক বা মায়ের জন্য চিকিৎসা খরচ তাদের চালানোর ক্ষমতা নেই, আর কিছু সাংবাদিক আমরা শুধুমাত্র দালালি করে, শুধুমাত্র মেরুদণ্ডকে বিকিয়ে দিয়ে বড্ড বেশি ভালো আছি। আমার মনে হয় আমাদের সংবাদপত্রে সংবাদ কর্মীদের, আমাদের সম্পাদক থেকে আমাদের ট্রেনিং রিপোর্টার প্রত্যেকের এই কথাটা মনে আসা উচিত, মনে থাকা উচিত যে ক্ষমতার জন্য, দম্ভের জন্য আমরা তো সাংবাদিকতা করতে আসিনি। আমরা তো ওয়াদার ব্রেক করলে এর থেকে বেশি টাকা পেতে পারি, বা কালবাড়ির বিজনেসে লাগলে এর থেকে আরো বেশি টাকা পেতে পারি। আমরা তো সাংবাদিক হতে এসেছি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য। আমরা তো সেই কারণে এসেছি যে একজন এসপি ভয় পাবেন একজন সাধারণ নিরস্ত্র সাংবাদিককে, একজন কয়লার মাফিয়া ভয় পাবেন একজন সাংবাদিককে। আমরা তো সেই জন্য এসেছি একটা সশস্ত্র রাজনৈতিক দলের গুন্ডা ভয় পাবেন একজন নিরস্ত্র সাধারণ সাংবাদিককে। আমরা তো সেই কারণে এসেছি সাইকেলে চলে যাওয়া একজন সাংবাদিককে দেখে রাস্তায় গাড়ি থামিয়ে প্রণাম করবে বা নমস্কার করবে একজন তাবড় আমলা। সেই সাংবাদিক হতে কোথায় পাচ্ছি? আমি টেলিভিশনে ছিলাম, টেলিভিশনে আমি খুব ফর্চুনেট, ভাগ্যবান। আমি অসংখ্য গ্ল্যামারাস স্ট্যাটাস পেয়েছি, সবাই চিনতে পেরেছে। আমি খুব দেখেছি অনেকে চিনতে পারছে না, কিন্তু সবাই চিনতে পারে, খুব ভালো লাগে। কিন্তু এই চেনা জানার কোনো মানে নেই। প্রথম কয়েকদিন খুব ভালো লাগে, সবাই আমায় চিনতে পারছে, ফুচকা খেতে যাচ্ছি চিনতে পারছে, স্ত্রীর সঙ্গে বা শ্বশুর বাড়ির লোকের সামনে লোকে চিনতে পারছে, খুব আত্মস্থাগা লাগে, আমাকে সবাই চেনে। কিন্তু এরকম অনেক সাংবাদিক আছে, শাইলা থেকে শুরু করে অনেক সাংবাদিক আছে যাদের কাউকে চিনতে হয় না, কিন্তু ইতিহাস তাদের মনে রাখে। যেমন মনে রেখেছে বিবেকানন্দ মুখোপাধ্যায়ের মতো সম্পাদককে, যিনি আপোষহীন লড়াই করেছে। আমার মনে হয় যে আমাদের সাংবাদিকদের চোট বাঁধতে হবে,
আমাদের সাংবাদিকদের দারুণভাবে জোর বাঁধতে হবে। আমরা যে সমাজের সর্বস্তরের মানুষের থেকে আলাদা, আমাদের যে ঝট করে কিনে নেওয়া যায় না, আমরা যে ঝট করে লিটমাস পেপারের মতো সব শুষে নিই না, আমরা সমস্ত কিছুতে গর্জে উঠতে পারি, আমাদের সেটা দেখাতে হবে। আমি চাই, আমার মনে হয় এটা এই সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যেই হোক, সত্যি উদ্ঘাটনের জন্য যদি কোনো সাংবাদিকের কোনো কিছু হয়, নির্ভয়ে আমরা সবাই পাপে পা মেলাবো। কিন্তু দুর্নীতির জন্য কেউ যদি কোথাও যায়, সেক্ষেত্রে তো আমাদের মুখে বলার ভাষা নেই কিছু। কোনো সাংবাদিককে যদি চোখের সামনে দেখি টেনে হিচড়ে পুলিশ ভ্যান থেকে নামানো হচ্ছে, মনে যতই কষ্ট থাকুক, বলার তো মুখ নেই, বলতে গেলে তো দুর্নীতিগ্রস্তদের হয়ে বলতে হবে। সুতরাং আমরা আজকে সাংবাদিকরা, সেটা তরুণ তেজপালের জন্য হোক, সেটা কুণাল ঘোষের জন্য হোক, সেটা আমাদের কারোর জন্য হোক, সর্বস্তরে সাংবাদিকদের যে মাথা নত হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে এবার ঘুরে দাঁড়ানো উচিত। আগামী সময় ইতিহাস বলবে, ভবিষ্যৎ কি হবে সেটা তো ইতিহাসে লেখা থাকবে। প্রাথমিক স্কুলের গ্রামের শিক্ষক যাদের ছবি আমাদের চোখে ভাসে, সেই রকম একটা সৎ সংবাদ কর্মী হিসেবে একটা মানুষের দাম কিন্তু অনেক বেশি। কয়েক কোটি টাকা বস্তায় নিয়ে জেলে পচার দুর্দামের থেকে অনেক ভালো সততার সঙ্গে মাথা উঁচু করে থাকা। একবার শুধু ভেবে দেখবেন। আমি আর বেশি কিছু বলবো না, অনেকক্ষণ বললাম। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মহাশয় আর রূপম চট্টোপাধ্যায় মহাশয়, দুজনেই বিশিষ্ট সাংবাদিক। আমি মহাশয়কে বলবো কিছু বলবার জন্য। আমি শুধু একটা আমাদের মহাশয় বাবুর প্রাসঙ্গিক একটা কথা বলি। আমরা ট্যাবলেট সাইজের কাগজের সাংবাদিকরা বা সম্পাদকরা আজ থেকে 1.5 বছর আগে লিখছি বারবার করে যে মুনাফালোভী ব্যবসায়ীদের দ্বারা সংবাদ মাধ্যম আক্রান্ত। আমরা সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা নিয়ে আজ থেকে 7 বছর ধরে, গত 7 বছর ধরে এই কথা বলে আসছি। আমরা রিসেন্টলি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছেও এটা করেছি। আমি বিশেষত মহাশয় অবগত আছে কিনা জানি না, আমরা কিন্তু সমস্ত রকম চাপের মুখেও আমাদের প্রায় 4,500 সাংবাদিক আমাদের সংগঠনের মেম্বার পশ্চিম বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমরা খবর সংগ্রহ করার ক্ষমতা রাখি। আমরা আলিপুরদুয়ারের জঙ্গল থেকে শুরু করে ডুয়ার্সের জঙ্গল বা কাকদ্বীপের নিভৃত অঞ্চলেও আমাদের প্রতিনিধি আছে। যদি কোনো পত্রিকা 7 লাখ সার্কুলেশন হয়, আমরা বলছি আমরা পশ্চিম বাংলার বুকে ট্যাবলেট সাইজ পত্রিকার 60 লক্ষ সার্কুলেশন আছে। হিসাবটা হচ্ছে 6,500 কাগজ, তার 1000 করে সার্কুলেশন, 4 জন করে লিডার ধরলে আমরা পশ্চিম বাংলায় 60 লাখ সার্কুলেশনে আছি। তার সত্ত্বেও আমাদের প্রতি নানান রকম অবহেলা, নানান রকম চাপ আমাদের মধ্যে আছে। আমরা সবকিছু মেনেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের না সার্থক ভূমিকাকে আমরা 6 মাস আগেও বাজেটের সময় দেখলাম। কেন্দ্রীয় সরকারের বাজেটেও সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের জন্য কোনো পরিকল্পনা নেই। রাজ্য সরকারও সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের জন্য কোনো পরিকল্পনা নেই। নানান রকম পরিকল্পনার কথা মাঝে মাঝে কোথাও কোনো প্রেস মিটিংয়ে বলা হয়, বাস্তবে তার কার্যকারিতা কোথাও দেখতে পাইনি। আমরা সেই জন্য অনুরোধ করবো, আমরা যে প্রেস রিলিজ দিয়েছি আপনারা একটু নেড়ে চেড়ে দেখবেন। আমরা গত 2-3 মাসের মধ্যে দিল্লি থেকে প্রেস কাউন্সিলকে কলকাতায় আসতে বাধ্য করেছি। 5 জন সদস্যের মিটিং নিয়ে 11ই মে, গত 11ই মে, 12ই মে আমরা সবাই আমাদের সংগঠনের সদস্যরা কিন্তু সদর্থক ছাড়া সংবাদ মাধ্যমের সবার থেকে পাইনি। কোথাও কাউকে দেখিনি এসে ও কথা সমর্থন করতে 2-4 জন সাংবাদিকরা। যা হোক, আমরা মহাশয়কে অনুরোধ করব উনি কিছু বক্তব্য বলবেন এবং আমরা নিশ্চয়ই সেগুলো নিজেদের নিয়ে সমৃদ্ধ। আমার
সচিব ঋতব্রত এবং বহু বিশিষ্ট মানুষ ওখানে রয়েছেন। যদি আমি একটু ক্লাবের যদি কেউ থাকেন একটু কয়েকটা চেয়ার দিলে ওখানে বিশিষ্ট অতিথিরা কয়েকজন দাঁড়িয়ে আছেন। যাই হোক, আমার অত্যন্ত সিনিয়র সাংবাদিক সীতারামজি এখানে রয়েছেন। দেখুন, আপনারা ছোট পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, একটা জিনিস বুঝতে হবে যে সাংবাদিকতাটা যারা করেন তারা খানিকটা নেশার তাগিদেই করেন। সাংবাদিকতায় সেরকম একটা নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যে পদ্ধতিতে কেউ কখনো বড় প্রাতিষ্ঠানিক কোনো জায়গায় চলে যেতে পারেন কোথাও, আর কেউ কেউ চিরকাল তাদের ভৌগোলিক অবস্থানের জন্য, তাদের অন্যান্য কিছু বাধ্যবাধকতার জন্য তারা বিভিন্ন জায়গায় ছোট কাগজপত্র নিয়েই থেকে যান। এবং যারা ছোট কাগজপত্রে থাকেন তাদের পূর্ণ সময়ের জন্য সাংবাদিকতা করা সম্ভব হয় না, এটা কঠিন বাস্তব। এখন এই বাস্তব পরিপ্রেক্ষিতটা বুঝে আমি ঋতব্রত অনেকটা প্রাঞ্জল করে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। আমি সম্পূর্ণ অন্যদিকের কথা বলবো। সীতারামজি এই কথাটা হয়তো সমর্থন করবেন, বারবার উনি প্রেস ক্লাবে এই কথাটা বলার বহুবার চেষ্টা করেছেন। দেখুন, আমরা অনেক সময় মনে করি যে আমাদের সরকার থেকে কি দিচ্ছে, অমুক জায়গা থেকে কি প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আছে, যেটা ঋতব্রত বললেন যে আমরা সমাজের চতুর্থ স্তম্ভ বলে মনে করি। কিন্তু এই বাকি তিনটে স্তম্ভে কে কোথায় ঢুকবেন, মানে কে কোথায় শুরু করবেন এবং কে কোথায় শেষ করবেন, তার একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে। যেমন ধরুন, যদি আমরা বিচার ব্যবস্থা বুঝি, কেউ রাজ্য স্তরের মুনসেফ বা এই ধরনের থেকে শুরু করে হাইকোর্ট অব্দি যাবেন, আর কেউ মোটামুটি জেলা হায়ার জুডিশিয়াল সার্ভিসে ঢুকে সেখান থেকে বা বেঞ্চ থেকে এসে বার থেকে এসে সুপ্রিম কোর্ট অব্দি যাবে। একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে। সর্বভারতীয় সরকারি চাকরি এবং রাজ্য স্তরের সরকারি চাকরির একটা ধারাবাহিকতা আছে। কে জানেন যে কোথায় শুরু করবেন এবং কতদূর পৌঁছবেন, অর্থাৎ কে কোথা থেকে শুরু করে চিফ সেক্রেটারি হবেন, কে জয়েন্ট সেক্রেটারি হবেন, কে ডব্লিউবিসিএস, কে আইএস, প্রত্যেকের একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার আছে। সেই রকম যারা জনপ্রতিনিধি, আইনসভার যারা সদস্য, তাদের কোনো স্ট্রাকচার থাকুক না থাকুক, একটা সাধারণ জিনিস আছে যে তারা কারোর দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত। কিন্তু সাংবাদিকের সেই ধরনের কোনো তাদের বেতন কমের যে একটা স্ট্রাকচার, তাদের পেশাগত উন্নয়নের যে একটা স্ট্রাকচার, মানে সেই গঠনটা কোথাওই নেই। কেউ দীর্ঘদিনই একটা ছোট কাগজ নিয়ে রয়েছে, কেউ বড় কাগজে আসার সুযোগ পেয়েছেন, একজন কেউ হয়তো বহু লক্ষ টাকা মাইনে পাচ্ছেন, আবার একজন কয়েক হাজার টাকা জোগাড় করতে অসুবিধা হচ্ছে। এই ধরনের একটা তারতম্য রয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ব্যক্তিগতভাবে জীবন ধারণের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দেখা দেয়। সুতরাং আমি আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আমি জেলাগুলোতে গিয়েও আমার যতটুকু যার যোগাযোগ তাতে একটা কথা বলেছি যে আজকাল নানা ধরনের বীমা পরিকল্পনা হচ্ছে। এগুলো কিন্তু আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্সের আছে। আমি সম্প্রতি যে বীমাগুলো এসছে সেগুলো বাদই যদি দিই বা সেগুলোকে যদি আমি ধরিও, একটু আপনারা দয়া করে সংগঠিত হন। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা 3 জনের বেশি হলেই সেটা ভাগ হয়ে যায়। একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার, তারপরে হয়ে গেলেই সেই আদি সংঘ, নতুন সংঘ, এই দিয়ে নবঅগ্নিশিখা, তারপরে আদি নবঅগ্নিশিখা, তারপরে প্রাক্তন নবঅগ্নিশিখা, অতি নবঅগ্নিশিখা, এইরকম ভাবে ভাগ হয়ে যায়। তো একই জেলায় দেখবেন যে বহু সাংবাদিক সংগঠন আছে একটা কমন কজে, যেটাকে আমরা বলি যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে এই যে একটা গোষ্ঠী বীমা বা গোষ্ঠী সঞ্চয় বা এইটা নিজেদের থেকে যদি সেলফ হেল্প গ্রুপের লোকেরা করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? একটা প্রাতিষ্ঠানিক যদি আমরা একটা পরিকাঠামোর মধ্যে নিজেদের ফেলতে না পারি, আজকে কিন্তু সরকারের ব্যবস্থা আছে, সেগুলো সাংবাদিক বলে যে বিশেষ ব্যবস্থা দিচ্ছে তা নয়। এই যে ন্যাশনাল ইন্স্যুরেন্সের বীমা আছে, জেনারেল ইন্স্যুরেন্সের আছে, আরো নতুন নতুন যেগুলো হলো, সেগুলো থেকে আমাদের কিন্তু দুর্ঘটনা জনিত, চিকিৎসা জনিত, বার্ধক্য জনিত একটা যদি আমাদের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারবো না। 2 হচ্ছে
আমরা যে ছোট কাগজটাতেই করি না কেন সেই কাগজটাকে